সিএনজি ছুটে চলছে বাস স্টেশনের দিকে। অনেক গরম, সাথে দীর্ঘ জ্যাম। এত জ্যাম পড়ছিল, কিছুক্ষণ পর পরেই গাড়িগুলো প্রায় আধা ঘন্টা 15 মিনিটের জন্য থেমে থাকতে হচ্ছে। কারণ আজকে ছুটির দিন, ঈদের ছুটি পড়ে গেছে অলরেডি, সবাই বাড়ি ফেরার তারা। আমরাও ফিরছি। এই দেখেন ড্রাইভার মামা অলরেডি পা তুলে বসে আছে। এভাবেই ধীর গতিতে বাস স্টেশন পৌঁছে গেলাম। বাস স্টেশনে গিয়ে বাসে উঠলাম। আমাদের বাস অলরেডি চলতে শুরু করে দিয়েছে। ঢাকা থেকে বের হবার সময় প্রথম ব্রিজ ক্রস করছি আমি। আরও আগেই যেতাম, কিন্তু কিছু কাজ ছিল, কাজগুলো কখন শেষ হয় জানা ছিল না, তাই অগ্রিম টিকিটও কাটতে পারিনি। যাই হোক, আমার মনে হচ্ছে সেভাবে অগ্রিম টিকিট না কেটে এভাবে যাবার একটা আলাদাই আনন্দ। কারণ ওই বাসে উঠলে আমি বুঝতে পারতাম না যে আসলে বাড়ি ফেরার কী আনন্দ। যখন আমি দেখছিলাম রাস্তার মাঝখানে এত মানুষ বাড়ি ফেরার আকুতি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের বাসটাকে সিগন্যাল দিচ্ছে। এই যে সামনে অনেক মানুষ বসেছে, এই যে অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। ঠিক বাড়ি ফেরা পাখির মতন সবার চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ, ঈদের আনন্দ। এদের দেখেই বোঝা যাচ্ছে আসলে ঈদ এসেছে। আমরা এখন দ্বিতীয় ব্রিজটি ক্রস করছি। ঢাকা থেকে বের হতে এটা দ্বিতীয় ব্রিজ। আর আমাদের বাস ছুটে চলছে এই প্রত্যাশিত পাখিদের নিয়ে, যারা কিনা পরিবারের কাছে ছুটে যাচ্ছে, আত্মীয় স্বজনের কাছে ছুটে যাচ্ছে, ঈদের জন্য ছুটে যাচ্ছে। মাত্র 2-3টা দিনের জন্য বা 3-4টা দিনের জন্য এত দূর দূর থেকে ছুটে যাচ্ছে। একমাত্র তারাই বলতে পারবে বা বুঝতে পারবে যে এই ছুটে যাওয়ার কি আনন্দ। এইদিকে অনেকটা কুয়াশাচ্ছন্ন দেখছি। এত গরমের মধ্যে হঠাৎ করে একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল। যাক, ভালোই লাগছিল এই পাখিগুলোর সাথে, এই ঈদ যাত্রীগুলোর সাথে একসাথে যেতে। অনুভূতিটাই অন্যরকম, বলে বোঝানো যাবে না। একটু আগে যে গরমটা লাগছিল, সেই গরম যেন এখন আর নেই। অন্যরকম এক প্রশান্তি। আমরা অলরেডি ঢাকা থেকে বের হয়ে কুমিল্লার দিকে ছুটে যেতে তৃতীয় ব্রিজে উঠলাম। এটাই শেষ ব্রিজ, সামনে আর কোনো ব্রিজ বা নদী পড়বে না। ইফতারের সময় প্রায় ঘনিয়ে আসছিল। আমাদের বাস যাত্রীরা সবাই বলছিলেন বাস যেন ইফতারের আগে কোথাও থামে, কোনো রেস্টুরেন্টের সামনে বা হোটেলের সামনে। তখন আমাদের ড্রাইভার ভাইয়া, অ্যাসিস্ট্যান্ট ও সুপারভাইজার সহ বলছিলেন সমস্যা নেই, সবাই ইফতার করার জন্য কোনো ভালো রেস্টুরেন্ট বা হোটেলের সামনে থামবে বাস, 10 মিনিট আগেই থামবে, যেন সবাই ইফতার কিনতে পারে। এখানে একটা ঘটনা ঘটেছে। সবাই ইফতার কিনতে যখনই নেমেছিল, আমিও নেমেছি, আমিও ইফতার কিনছি। আমার পাশে থাকা ভদ্রলোক আঙ্কেল পানি, তরমুজ এসব কিনে নিয়ে এসেছেন। আমি ভাবলাম উনি ওনার জন্য কিনে নিয়ে এসছে, কিন্তু না, আসলে এই তরমুজ, পানি এগুলো আমার জন্য কিনে নিয়ে এসছে। উনি একজন হিন্দু ছিলেন। প্রথমে বুঝতে পারিনি, ওনার সাথে কথা বলার পর বুঝতে পারলাম উনি একজন হিন্দু। আমরা আসলে ধর্ম দিয়ে বিভেদ করি অনেক সময় অনেক মানুষকে, যা ঠিক না। প্রত্যেক ধর্মে ভালো খারাপ সব কিছু আছে। এভাবে ইফতার শেষে রাতে বাসায় ফিরলাম। অনেক রাত হয়ে গিয়েছিল। পরদিন আমরা স্থানীয় বাজারে একটু প্রয়োজন ছিল, আমি আমার পরিবার সহ একটু স্থানীয় বাজারে গেলাম।
এই যে আমার পিচি বাবানটাকেও একটু একটু দেখা যাচ্ছে। আমরা অনেক দিন বাসায় ছিলাম না, আমার নানা অসুস্থ, আরও অনেক কাজে সবাই বাইরে বাইরেই ছিলাম। ঈদের 1 দিন আগে 2 দিন আগে সবাই বাসায় ফিরেছে, যার কারণে অনেক কেনাকাটা হলেও কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে। আর ঈদ বা অনুষ্ঠান হলো এমন, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কেনাকাটার প্রয়োজনও শেষ হয় না। এটা হলো নিয়ম। 1 দিন পরে যদি ঈদ হতো, আরও একটা দিন বেশি কেনাকাটার প্রয়োজন হতো। আমরা বাটার শোরুমে চলে এসেছি। বাটার শোরুম থেকে আম্মু 1 জোড়া জুতো নিয়েছে। এই পাশে আবার অন্যান্য ব্র্যান্ডের চায়না বা অন্যান্য কান্ট্রির ব্র্যান্ডগুলো আছে, তো আমরা দেখছিলাম। শপিং মল থেকে বের হতে একটা মজা কাণ্ড ঘটে। একটা বাচ্চাদের রিক্সা সাইকেল শোরুম পড়ে। এই রিক্সাটা বাইরে ছিল। আমার বাবা চট করে দৌড়ে গিয়ে উঠে বসে আর চালাতে শুরু করে। দোকানের ভাইয়া আঙ্কেলরাও হাসছিল এটা দেখে। পরে তাকে বোঝানো হয় যে আমরা পরে এসে কিনে দিব, কিন্তু না, সে পুরো রাস্তা জুড়ে কান্নাকাটি করে আসে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপর ইফতারের জন্য আমাদের বাসার সামনেই লাগানো পুদিনা তুলতে শুরু করি। আমরা মোটামুটি তরকারি কিনে খাই না, বাসায় আশেপাশেই করে। আর কিছু আছে হয়তো হঠাৎ করে ওটা করা হয় না, ওই তরকারিগুলোই কিনে খাই, তারপর খুব কম। ইফতারের সময় খুব বেশি নেই, তাই তাড়াতাড়ি করে একটু প্রস্তুতি নিচ্ছি। আমার বাবানও এদিকে বলছে, তুমি কি জঙ্গল তুলছো? আমিও হেসে বললাম, হ্যাঁ, জঙ্গল তুলছি। তারপরে তাকে বোঝানো হয় যে না, এগুলো জঙ্গল না, এগুলো পুদিনা পাতা, আমরা ইফতারে খাবো। সেও খুব সুন্দরভাবে সায় দিল। এই তো মোটামুটি ইফতার রেডি। অনেকদিন বাসায় না থাকাতে এলোমেলো হয় কিছু, তারপরও আলহামদুলিল্লাহ। তোমরা এখানে কি করতেছো? রাত প্রায় 11:30। আমরা ঈদের দিনের জন্য আয়োজন শুরু করেছি। মাংস আর সেমাইটা করে রাখবো, আমরা লাউ সেমাইটা করে রাখবো, মাংস করে রাখবো। তো আমার বাবানও এসে জিজ্ঞেস করছে, তোমরা এখানে কি করছো যে এত রাতে এসে এত আয়োজন? এই রান্নাগুলো আগের দিন করে রাখলে পরের দিন হালকা যে নাস্তাগুলো আছে সেগুলো রেডি করতে আর ঝামেলা হয় না। আমার মনে হয় সবার বাসায় কম বেশি এমন করেন। এবার ঈদটা একটু অগোছালো, কারণ সবাই মোটামুটি বাইরে ছিল। 1 দিন কি 2 দিন আগে আসায় খুব বেশি গুছিয়ে রাখা সম্ভব হয়নি। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, ধুয়ে মুছে কিছুটা রেডি করা হয়েছে। আমার নানা খুবই অসুস্থ, তাকে নিয়ে অনেক মন খারাপ, আর ওনার কাছে অনেক দিন থাকা হয়েছিল। আমার নানার যেহেতু কোনো ছেলে নেই, মেয়েরাই ওনাকে দেখার জন্য, ওনার সেবা করার জন্য ওনার পাশে ছিলেন। ঈদের দিন বাসায় ফিরতে হবে, তাই ফিরেছে। মাংসগুলো ধুয়ে রেডি করা শেষে আম্মু ওগুলোতে মশলা মিক্স করছে। বলে রাখি, আমার আম্মুর হাতের গরুর মাংসটা একবার যে খেয়েছে সে আবার বারবার আবদার করতো যেন আর একবার খাওয়ায়। আম্মু সরাসরি মাংসটাকে তেলে কষায় না, এইভাবেই কষায় উনি। এইভাবে প্রথমে মশলাটা দেয়, মশলা দেওয়ার পরে নিজের হাতে এটা মিক্স করে। মিক্স শেষে কিছুক্ষণ 2-3 মিনিট রাখে,
2-3 মিনিট রাখার পরে এটা চুলাতে বসিয়ে দেয়। এটা এত একটা স্মেল আর এত স্বাদ হয়, খাবার পরেই নয়, খাবার আগেই লুকিংটা দেখলে সবাই ফিদা হয়ে যায়। সব রকম প্রয়োজনীয় মশলা ও তেল দিয়ে মাংস মেখে নেওয়া হচ্ছে। মাখা শেষ হলে চুলাতে বসিয়ে দেওয়া হবে। মিক্স করা মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে চুলাতে, আর এইদিকে চিকেনের জন্য মশলা কষানো হচ্ছে। আমরা লাকড়ির চুলায় রান্না করি, এখানে গ্যাসও আছে, গ্যাসটাও সময়ে ব্যবহার করা হয়। পাশাপাশি লাকড়ির চুলা বেশি যখন রান্না হয় তখন লাকড়ির চুলায় তৈরি করি। এদিকে দেখেন আমার বাবানটার কি অবস্থা। চিপসের দাম জিজ্ঞেস করাতে আমার বাবান আবার বলছে এটার দাম 10 টাকা। মশলা কষানো শেষে চিকেন দিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে মশলার সাথে চিকেন কষিয়ে এরপরে পানি দেব। একটু ঢাকনা দিয়ে দিব যেন মশলা ভালোভাবে মিক্স হয়। মাংস কষিয়ে আলু ছিলতে শুরু করেছি। মাংসে আলু দিতে হবে। অনেকেই পছন্দ করেন না মাংসে আলু দেয়, আবার অনেকে খুব বেশি পছন্দ করেন। আলু না দিলে চলেই না। আমরা দিই, আমাদের আগামীকাল যারা মেহমান আসবে তাদের মধ্যে 2 ক্যাটাগরির মেহমানই আছে। অনেকে আলু খুঁজে, 1 পিস আলু কেন পায়নি এটার জন্য তারা আবার কথা বলে, দুষ্টুমি করে। আমার বাবান কিছুক্ষণ পর পর একটা জিনিস নিয়ে আসছে আর দুষ্টুমি করছে। তার দুষ্টুমি দেখছি আর আমাদের আরও বেশি ভালো লাগছে। লাউটা এত শক্ত হয়ে গিয়েছিল, চামড়া ছিলতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। দেখে বোঝা হচ্ছিল না এটা পেঁপে নাকি লাউ। পেঁপে চেয়েও বেশি স্বাদ হয়েছে এই লাউয়ের সেমাইটা। আমরা এখন এটাকে কুচি কুচি করে নিচ্ছি, সেমাইয়ের জন্য রেডি করছি। এত খাওয়া যাবে না, সেমাইয়ের জন্য নারিকেল কোরানো হচ্ছে। এই সময় আমার বাবানটা বলছে আমাকে একটু দাও, আর ভাবি যখনই বললো না খেতে হবে না, গলায় বাজবে, সে ঘপ করে নিয়ে দৌড় দিল। এখন লাউয়ের সেমাই বসাবে, তাই চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম। তেল গরম করে নিয়ে তারপর এই যে সেমাইয়ের জন্য লাউ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ছাঁকনিতে রাখা হয়নি, তো একসাথে ঢেলে দিলে পানি সহ এগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তাই স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। তারপর চিনি দিয়ে দিচ্ছি। চিনি যা যা স্বাদ পরিমাণ দেওয়া হয়, কেউ চিনি বেশি খায়, কেউ কম খায়, কেউ মিডিয়াম খায়, তো যার যার স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়া যায়, এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আর একটু চিনি দেওয়ার পরে নেড়ে নিতে হবে ভালোভাবে, যেন চিনিগুলো সেমাইয়ে মিক্স হয়। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিসে হালকা লবণ না হলে মিষ্টির স্বাদটা বোঝা যায় না। লবণ দিয়ে আর একটু হালকা নেড়ে নিচ্ছি। এদিকে মশলা রেডি করেছি সেমাইয়ের জন্য, এই মশলাগুলো দিব। এখন নারকেল দিয়ে দিয়েছি, নারকেলগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দিবেন যেন আবার কাঠি দিয়ে নাড়ার সময় মিক্স হয় ভালোভাবে।
নারকেল দেওয়া শেষে আবার কাঠি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। রান্না শেষ করতে করতে প্রায় 1টা-2টা বেজে গেছে। রান্না শেষ করে ঘুমিয়ে পড়লাম। দিনটি ছিল ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। বাসার সামনে নয়নতারা, সারা বছরে ফুল ফুটতে থাকে। আর এই যে টবগুলো, এগুলো বাসায় আমরা কেউ না থাকাতে অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে। এদিকে আমার বাবানটা উঠে গেছে। আমার বাবানকে আমি একটু ব্রাশ করানোর চেষ্টা করছিলাম, সে কোনোভাবে দুষ্টুমির জন্য ভালোভাবে করতে দিচ্ছিল না। এভাবে বললো ওভাবে। আর ছোট একটা মানুষ, তারপর সে অনেক রুলস মেনে চলে আলহামদুলিল্লাহ। রাতে মাংস সেমাই রান্না করেছিলাম, এগুলো সেই আইটেম। এখন আরও কিছু আইটেম রেডি করতে হবে। রান্নার কাজ আবার শুরু করে দিলাম। আমরা পাতা দিয়ে রান্না করছি, পাশাপাশি লাকড়ি দিয়ে। এবার এত পাতা পড়েছে গাছ থেকে যে কোনো মাটি দেখা যাচ্ছে না। আশেপাশে মানুষ পাতা নিয়ে কুলাচ্ছে না, এমন অবস্থা। অনেক বেশি পাতা পড়েছে। আমরা সামান্য আগুন ধরানোর সময় পাতাটা ব্যবহার করি, তেমন একটা ব্যবহার করা হয় না। পোলাওয়ের চাল ধুয়ে ছাঁকুনিতে দিয়ে রেখেছি পানি ছড়ার জন্য, আর এদিকে পানি গরম দিয়ে দিয়েছি। পানি গরম শেষে চুলায় হাঁড়ি বসিয়ে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই পেঁয়াজের বাগার করছি। পেঁয়াজের বাগারটা করা শেষ হলে এই পেঁয়াজের বাগারটা পোলাওর উপরে, মাংসের উপরে, হালিম এসবের উপরে দেওয়া যায়। বাগার করা শেষ হয়েছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। বাগার তোলা শেষ করে গরম তেলের মধ্যেই চালগুলো দিয়ে দিলাম। এদিকে নুডলস ভাজার জন্য আবার রেডি করছি মশলার মধ্যে নুডলসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। রান্না প্রায় শেষ হয়ে এসেছে। পোলাওয়ে বাগার দিয়েছি, আর এখন কিশমিশটা দিচ্ছি। কিশমিশ ইচ্ছে করলে মাঝামাঝি সময়েও দেওয়া যায়, আবার নামিয়ে গরম গরম দেওয়া যায়। আর এদিকে সালাদের জন্য সব রেডি করছি। রান্না মোটামুটি সব শেষ। গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, লাউ সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, হালিম, আরও অনেক কিছু করা হয়েছে। সালাদগুলো রেডি হয়ে গেছে। এদিকে সব কিছু রেডি, নামাজও শেষ। ঈদগাহ থেকে অলরেডি মুসল্লিরা বের হয়ে কোলাকুলি করছে। এখান থেকে শব্দ বুঝে যাচ্ছে। মেহমান আসতেছে, মেহমান আসতেছে, খুলে না এগুলো। মেহমান অলরেডি চলে এসেছে, আর এদিকে তাদের জন্য সব খাবার রেডি করা হচ্ছে। ডিশে সব বেড়ে বেড়ে নেওয়া হচ্ছে। সব রেডি, এখন শুধু তাদের সামনে দেওয়ার পালা। প্রায় 35 জনের মতো আসছে। এরা ছোটবেলা থেকেই দেখি এভাবে আসে। ভাইয়ার, আমার ছোট ভাইয়ের বা আমার ক্লাসমেটরা, আমার সিনিয়র জুনিয়র, এমন 35 জন আসে। ওদের এটা একটা ট্রেন্ড হয়ে গেছে বলা যায়। ঈদগাহ থেকে বের হয়ে কোলাকুলি করে প্রথমে একটা গ্রুপ হয়। গ্রুপ হয়ে তারপর আমাদের বাসায় আসবে আগে। আমাদের বাসা থেকে খেয়ে বের হয়ে এরপর অন্য অন্য বাসায় যাবে। এটা একেবারে অনেক বছর, আমার সেই ছোটোবেলা থেকে এই ট্রেন্ডটা দেখে আসছি। এমনকি সিনিয়রদের
বাচ্চা কাচ্চা নিয়ে এখন আসছেন। তো এটা নিয়েও খুব হাসি দুষ্টুমি করা হয়। ওনারা বলেন যে এখন থেকে রাস্তাটা দেখাতে হবে, শিখাতে হবে যে এই বাসায় ঈদগাহ থেকে প্রথম আসতে হয়। এই গ্রুপটার পরে সারাদিনই কিছু কিছু মেহমান 5-6 জন, 3-4 জন বা 7-8 জন করে মেহমান আসতেই থাকে। প্রচুর ব্যস্ততা কাটে আসলে ঈদের দিনটা। আগের দিন মেহেদি দেওয়া হয় না কেন জানি। এই সময়টাতে দুপুরে একটু ফ্রি হয়েছি, পাশের বাসা থেকে তিশা আসছে, তিশা মেহেদি দিয়ে দিচ্ছে ভাবির হাতে। আমরা অনেক বছর ধরে 3টা পরিবার একসাথে ছিলাম, প্রতিবেশী হিসেবে নয়, একেবারে আত্মীয়ের বন্ধনের মতোই ছিলাম। একটি পরিবার এখন নেই, তাদের কথা ভেবে এই ঈদে খুব খারাপ লাগছে। অনেক বছরের যাত্রা আমাদের একসাথে ছিল। আত্মীয়রা আসলে ঘুরে ফিরে থেকে গেলেও নির্দিষ্ট জায়গায় প্রতিবেশীরা থাকে না। প্রতিবেশীরা অনেকটা সময় পরে হলেও চলে যায়। এই জিনিসটা আমার কাছে অনেকটা কষ্টের মনে হয়। তাদের সাথে এখনো যোগাযোগ হয়, তবে সেই যোগাযোগটা আর খুশি যোগাযোগ না। এই জীবনে আর হয়তো আমরা কখনো এভাবে থাকতে পারবো না। কথা হবে, যোগাযোগ হবে, কিন্তু সেই আনন্দ, সেই একসাথে পথ চলা, সুখ দুঃখে একসাথে থাকা আর কখনোই হয়তো হবে না। আমরা সবাই বসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাদের কথা স্মরণ করছিলাম। তারা থাকলে কোথায় কোথায় ঘুরতে যেতাম, কি কি আনন্দ হতো, সব মিস করছিলাম। এমন কোনো ঈদ নেই আমরা আলাদা ঘুরতে যেতাম। প্রতিটা ঈদে, প্রতিটা অনুষ্ঠানে বা এমনি দিনগুলোতেও কোথাও যেতে হলে আমরা 3টা পরিবার আগেই প্রোগ্রাম করতাম যে কখন আমরা বের হব আর কোথায় যাব, কিভাবে যাব, সব কিছু প্ল্যান করে করে আমরা বের হতাম। এখন একটা পরিবার নেই, মনে হচ্ছে কি যেন শূন্যতা। এই মেহেদি দিতে দিতে আমরা আরও অনেক স্মৃতিচারণ করছিলাম। যেমন আমি অনেক সময় মেহেদি দিতে দিতে শুয়ে পড়তাম, তারপর আমার ছোট ভাই মেহেদি দিতে থাকতো আর আমি ঘুমিয়ে যেতাম। সকালে উঠে দেখি সে কি কি যেন আমার হাতে আর্ট করে দিয়েছে। দেখে ভালোও লাগতো, হাসিও লাগতো, কারণ ছোট মানুষ ছিল। সে কি যেন কি আবল তাবল অনেক কিছু এঁকে দিত, আমার হাতটা একদম ভরাট করে দিত, যেন পুরো হাতে মেহেদি মেহেদি হয়ে যায়। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখতাম, তখন সে বলতো যে আপু সুন্দর হয়েছে না। আমি দেখে তাকে খুশি করার জন্য বলতাম অনেক সুন্দর হয়েছে, বাট এত হাসি আসতো। এদিকে তিশা মেহেদি দিচ্ছে আর বলছে যে সালামি আর মেহেদি আর্টের টাকা একসাথে রেডি করতে, আর কে কে মেহেদি পরবে যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে ওকে সালাম দিয়ে দিলাম, তারপর হাত বাড়িয়ে রাখলাম যেন। আমি বললাম যে এখন তো আমি আগে সালাম দিলাম, তাহলে আমাকে সালামি দাও। তো সে হেসে হেসে বলছে যে হায় হায় আমার সালামিটা মিস হলো, যাক মেহেদি আর্টের টাকা তো পাবো। তো বললাম যে এখন যে আমাদের বাসায় যে সেমাই কতগুলো খাবার খেলে, এই খাবারগুলোর বিনিময়ে মেহেদি আর্টের টাকা শেষ, মাইনাস। এটা নিয়েও অনেক হাসাহাসি করলো। তো পরে বলল যে আপনারাও তো যাবেন, আপনিও তো খাবেন আমাদের বাসায়, তখন এটা কী বিনিময় হবে। তখন আমি আবার বলছিলাম যে কী বিনিময়, আমি যে তোদের বাসায় গিয়ে খাবো এটাই তো তোদের সৌভাগ্য। এগুলো নিয়ে আন্টি সহ অনেক বেশি হাসাহাসি করছিলাম। প্রত্যেক মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, প্রত্যেক মানুষই একেবারে ফেরেশতা নয়। এই ভুল ত্রুটিগুলো নিয়েই আমাদের আশেপাশের মানুষের সাথে যদি আমরা ভালোভাবে চলতে জানি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয় সহজে। আর
দিনগুলো ভালো যায়। মেহেদি দিতে দিতে আমরা প্ল্যান করছিলাম কবে কখন কোথায় যাওয়া যায়। এদিকে একটা আন্টি বারবার কল করছিলেন ওনাদের বাসায় আমরা কখন যাব। এখানে আমাদের আত্মীয় না হলেও সবাই আত্মীয়র চেয়েও বেশি, এই জন্য আবার বারবার কল করছিল সবাই আমরা কবে যাব কখন যাব সময় দেবার জন্য। এটা নিয়ে আমরা প্ল্যান করছিলাম কোন দিকে কবে যাওয়া যায়। খুব বেশি ঘুরতে পারবো এমনও না, মন ভিতরে ভিতরে একটু খারাপ নানার জন্য। নানাকে মিস করছিলাম, নানা অসুস্থ হয়ে পড়ে আছে, হয়তো যে কোনো সময় নানাকে দেখতে আবার চলে যেতে হবে, তাই কোথাও যাওয়াও হবে না হয়তো, এটাও আমরা আশঙ্কা করছিলাম। মেহেদি দেয়া শেষ অলরেডি, এখন আমরা প্ল্যান করছি যে একটু বাইরের দিকে ঘুরে আসবো, কারো বাসায় যাব না। তিশা মেহেদি পরানো শেষ, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার কাছে তো দারুণ লেগেছে। সে কবে কবে যেন এত মেহেদি এক্সপার্ট হয়ে গেছে বুঝতেই পারেনি। খুব বেশি কোথাও ঘোরা হবে না, আশেপাশে একটু ঘুরে চলে আসবো। আবার মেহমান বাসায় আসবে, তখন আবার আমাদেরকে না পেয়ে ফেরত যাবে, তাই পাশে একটু ঘুরে আবার বাসার দিকে রওনা দিলাম। আল্লাহ হাফেজ।